ওই বিন্দুগামী কর্ণ দ্বারা প্রকাশিত হবে কি এদের লব্ধির মান ও দিক। কথা কি বুঝতেছো? তাহলে এইটা মনে করো একটা বল, সেটা পি, এটা হচ্ছে বল কিউ, এবং তারা দুইজন যেই অ্যাঙ্গেলটা আমি গতদিন বলছি যে অ্যাঙ্গেলটাই হচ্ছে দিক। অ্যাঙ্গেলটা সামহাউ দিক প্রকাশ করে, কারণ অ্যাঙ্গেল চেঞ্জ হলে দেখো এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটার যদি অ্যাঙ্গেল চেঞ্জ হয় তাহলে দিকও চেঞ্জ হয়ে যায়। দেখছো দিকটা অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করা যায়, কারণ দিক আর অ্যাঙ্গেল একই জিনিস, কারণ অ্যাঙ্গেল চেঞ্জ করা মানে দিক পরিবর্তন করে যাওয়া, তার মানে দিক অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ হবে এখানে। তার মানে এই মান ও দিক দিয়ে প্রকাশ করা গেছে। তাহলে ওই বিন্দুগামী যে কর্ণ হবে সেই কর্ণটাই হবে এদের লব্ধি, রেজাল্টেন্ট, সেজন্য এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই রেজাল্টেন্ট আর হচ্ছে, তাহলে কি বলা যায়, ভেক্টোরিয়ালি প্রকাশ করলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ। দেখো উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে, এই কথা আমি তখনই বলতে পারবো যখন এই উপরে ভেক্টর চিহ্ন দেওয়া। কথা কি বুঝতেছো? ভেক্টর চিহ্ন দিলে কি পি প্লাস কিউ এর যোগফলই হচ্ছে আর। যদি আমি ভেক্টোরিয়ালি লিখি, কিন্তু ভেক্টোরিয়ালি না লিখে যদি মান বের করতে চাই, আমি যদি বলি যে আর এর মান কত, এটা আমি বের করতে চাচ্ছি, তখন আমার কাছে এইভাবে লেখার ওয়ে নাই, তখন আমাকে অন্যভাবে বের করতে হবে। এখন আমি এটার একটা বাস্তব উদাহরণ দিই। মনে করো একটা খুব ভারী হ্যাভি ওয়েটের একটা বস্তুকে আমি টেনে সরাতে চাচ্ছি, তাই এটা একা পারতেছি না, দুইজনকে বললাম যে দুইটা রশি দিয়ে বেঁধে ওই ভারী বস্তুটাকে টানতে বললাম। তাহলে একজন এই দিকে টানলো আর একজন এই দিকে টানলো, তাহলে ভারী বস্তুটা যাবে কোন দিকে, সেটাই হচ্ছে এই যে লব্ধি আর এর দিক। কথা বুঝতেছো? এবং এবং একজন ইঞ্জিনিয়ারের এটা প্রচুর পরিমাণে কাজে লাগে। কোথায় কাজে লাগে? মনে করো একজন সিভিল ইঞ্জিনিয়ার বড় একটা হ্যাভি বস্তুকে ক্রেন দিয়ে তুলতে চাচ্ছে, তো একটা ক্রেনে ওই বস্তুটা তুলতে পারতেছে না, দুইটা ক্রেন যুক্ত করতে হবে, এবং দুইটা ক্রেন দিয়ে যখন যুক্ত করবে তখন তাদের হিসাব করতে হবে যে দুইটা ক্রেন পারবে কিনা সেটা হচ্ছে আর এর মান। আর এই দুইটা ক্রেন দিয়ে টানলে সে কোথায় যাবে, এটা হচ্ছে লব্ধির দিক। তার মানে এই দুইটাই আমাদের দরকার হয়, কারণ এটা তো আর হালকা বস্তু না যে এটা উঠায় ধাক্কা দিলাম যে জায়গার মতো বসে গেল, এরকম না। আগে থেকে হিসাব করে কোথায় যাবে সেই দিকটাও জেনে তারপরে হিসাব করে ওটা শুরু করতে হয় কাজটা। তো এখন চিন্তা করো এই লব্ধির মানটা কি। লব্ধির মান হচ্ছে, আমরা জানি যে ভেক্টর রাশির দৈর্ঘ্য হচ্ছে, মানে কোনো ভেক্টর রাশিকে যদি একটা রেখা দিয়ে প্রকাশ করা হয় তাহলে ওই রেখার দৈর্ঘ্য হচ্ছে ভেক্টরের মান, আর তীর চিহ্নটা হচ্ছে ভেক্টরের দিক প্রকাশ করে, এটা আমরা জানি, ঠিক কিনা? 9 10 শিখছি। তো আমাদের এই আর এর দৈর্ঘ্যের মান, মানে এই দৈর্ঘ্যটা জানতে হবে, এই দৈর্ঘ্য কত। তাহলে এই দৈর্ঘ্য জানতে হলে এখন আমাদের বলতে হবে যে এটা যদি সমকোণী ত্রিভুজ হইতো তাহলে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারতাম না? কারণ এটা সমকোণী ত্রিভুজ হলে এটা কি হইতো, এই কোণটা, এই যে এই কোণটা যদি এটা স্থূলকোণ হয়ে গেছে, এটা যদি সমকোণ হইতো তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে অতিভুজ বের করে ফেলতে পারতাম। তাহলে যেহেতু এইটা সমকোণী না, তাহলে আমরা এটাকে একটু সমকোণ তৈরি করে নিই, বই দরকার হবে না এখন আমাদের। সমকোণ তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা লম্ব টানলাম এবং এইটাকে একটু বৃদ্ধি করলাম। তাহলে দেখো আমরা এখন বলতে পারি যে এই টোটাল ত্রিভুজটা যদি নেই, এই যে বড় ত্রিভুজটা, তাহলে এটা একটা সমকোণ, কারণ এটা লম্ব টানা হয়েছে, তাহলে এটা সমকোণ। কিন্তু এখানে আমাদের দরকার হচ্ছে আর এর মান বের করতে তো আমাদের এই টোটালটা দরকার, এই যে এখান থেকে এই পর্যন্ত তো পি, তাহলে এইটুকুর মান কি আমি জানি? এইটুকুর মান, এখান থেকে এইটুকুর মান আমার জানা নাই। আবার দেখো এইখান থেকে এইটুকু লম্ব, সেটাও আমি জানি না। আমি জানি কোনটা, এইটুকু, কারণ এইটা যদি কিউ হয় তাহলে এটাও কি কিউ। তাহলে এইটা আর এটার মান আমার দরকার, আর এই জায়গায় কাজে লাগে ভেক্টরের বিভাজন। সেটা কি? উপাংশে বিভাজন বলে। দেখো আমরা কি জানি, দেখো একটু খেয়াল করো, আমাদের জানা আছে এইটা হচ্ছে কিউ, আমি এই ত্রিভুজটাকে আলাদা করে এখানে আঁকলাম, এই অংশটা বুঝতেছো? তাহলে এই অংশটার মধ্যে এটা যদি কিউ হয়, তাহলে এইটা যদি দেখো, এইটা যদি আলফা হয় তাহলে এটাও কি? হ্যালো, আলফা। কি কারণে, কোন কোন সূত্র মতে সেটা বলতে হবে। অনুরূপ কোণ, হ্যাঁ, এই যে দুটো সমান্তরাল বাহুকে তৃতীয় বাহু ছেদ করছে, তো এটা কি একই রকম কোণ, মানে অনুরূপ কোণের সূত্র। তাহলে অনুরূপ কোণের থেকে আমরা বলতে পারি এটা হবে আলফা। এখন দেখো আমার লাগবে হচ্ছে এই অংশটা আর লাগবে হচ্ছে এই অংশটা, তো আমি আপাতত এটার নাম দিলাম লম্ব আর এটার নাম দিলাম ভূমি, বলতে পারি।
হ্যালো। হ্যাঁ স্যার বলা যায়। তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে কজ আলফা। তাহলে কজ আলফা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা ভূমি ইকুয়াল টু কি বের করতে পারি? কিউ কজ আলফা। সেম ভাবে যদি সাইন আলফার সূত্র ইউজ করি, সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান কিউ, তাহলে কিউ সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে লম্ব। তাহলে আমরা এই জায়গায় মান পেয়ে গেলাম যে এই লম্বের মান হচ্ছে কিউ সাইন আলফা আর এইটুকুর মান হচ্ছে কিউ কজ আলফা। বুঝতেছো? সবাই সবাই কি বুঝতে পারতেছো? তো এখন কিন্তু আমি যদি আবার একটু এইখানে হিজিবিজির মধ্যে না নিয়ে আমি এটাকে মনে করো সেপারেট করে আঁকতেছি। দেখো, এই হচ্ছে এটা, এই হচ্ছে, এই যদি হয় অবস্থা, মনে করো যে আমি এইটাকে এখানে নিয়ে আসলাম, এই যে এই অংশটাকে, তাহলে এইটা হচ্ছে কি আর, এই রেখাটা হচ্ছে আর। এখন এইটা হচ্ছে এই পর্যন্ত ছিল কত? পি। এই পর্যন্ত ছিল পি। এখান থেকে এইটুকুর মান কত? কিউ কজ আলফা। ঠিক না? লম্বের লম্বের মান কিউ সাইন আলফা। বুঝতেছো? তাহলে এখন কি এটা পিথাগোরাসের সূত্র দিয়ে আর আর এর মান বের করা যাবে না? আর স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা হোল স্কোয়ার প্লাস কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তাহলে এটা আমরা সরাসরি পিথাগোরাসের সূত্র লিখলাম। তাহলে এটাকে সূত্রে ভাঙায় দাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস 2pq cos alpha প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আমি এটাকে ভাঙাইছি আর এই জায়গায় এটাকে স্কোয়ারটাকে দুজনের উপরে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো তো এখানে আমি যদি লিখি পি স্কোয়ার, এখানে প্লাস কিউ স্কোয়ারটাকে কমন নিলাম, তাহলে এখানে লেখা যায় কজ স্কোয়ার আলফা, আর এই যেখানে কিউ স্কোয়ার আছে সো এখান থেকে লেখা যায় সাইন স্কোয়ার আলফা, আর এখানে প্লাস 2pq cos আলফা লেখা যায়। তাহলে আমরা এইটার মান কত জানি? তাহলে এই জায়গা থেকে আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখন আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু তাহলে কত হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা কিসের মান হলো? আর এর মান। এটা মনে রাখবা যে এটা হচ্ছে আর এর দিক না, এটা হচ্ছে আর এর একেবারে অ্যাকুরেট ভ্যালু বা ম্যাগনিটিউড বলে। ম্যাগনিটিউড মানে মান। সো এখন দেখো আমরা বলতেছি যে আর এর দিক কোনটা। আর এর দিক মানে আর এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে, এটা যদি নির্ণয় করতে চাও, আর এর দিক এটা যদি এদিকে যায় তাহলে এই আর এর সাথে এই যে পি এর অ্যাঙ্গেল ছোট হয়ে যাবে, আর যদি আর উপরের দিকে যায় তাহলে আর এর সাথে পি এর অ্যাঙ্গেল বড় হইতে থাকবে। বুঝতেছো? তাহলে আমি বলবো যে আর এর সাথে পি এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আর এর দিক। ধরো এটা হচ্ছে সেই থিটা, তাহলে ওইটা থিটা হলে এখানে এইটা কি? এটা থিটা। এই যে আর এর সাথে পি এর অ্যাঙ্গেল থিটা। বুঝতেছো? তাহলে এখন এখন আমার এই থিটার মান বের করতে হবে। তাহলে এখন চিন্তা করো থিটার মান বের করার সবচেয়ে মানে কি কি উপায় আছে? থিটার মান বের করার জন্য আমার কাছে 6টা অনুপাত আছে। অনুপাত সংখ্যা কয়টা? সাইন কস ট্যান কট এরকম দিয়ে কয়টা অনুপাত আছে মোট? হ্যালো, 6টা অনুপাত। আমি 6টা অনুপাতের যে কোনোটা দিয়েই করতে পারি, কিন্তু কেন আমরা ট্যানে গেলাম? এটা একটা প্রশ্ন হতে পারে না যে কেন ট্যান দিই কেন? আমার কাছে তো 6টা জিনিস ছিল, সাইন ছিল কস ছিল। সহজ উত্তর হচ্ছে যেটা, যে যদি আমি সাইন থিটায় যাই তাহলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর অতিভুজের মানটা দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফার উপরে রুট। তাহলে এইটা কি সহজ নাকি লম্ব আর ভূমির মানটা সহজ? দেখো তো, লম্ব আর ভূমির মানে কোনো রুট নাই, কিন্তু অতিভুজের মানে কি আছে? রুট আছে। কথা কি বুঝতেছো? তাহলে আমাদের কাছে যে 6টা অনুপাত আছে, যে 6টা দিয়ে আমরা থিটার মান বের করতে পারি, সেই 6টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 4টা এলিমিনেট হয়ে গেছে, কারণ 4টার মধ্যেই অতিভুজ আছে। সাইন, কোসেক,
তারপরে কজ সেক, চারটার মধ্যেই কি আছে? অতিভুজ আছে। তো আমাদের কাছে চারটার অপশন কমে গেল অতিভুজকে এলিমিনেট করার কারণে। অতিভুজ দিয়ে করব না, এই কারণে আমরা চারটা অপশন হারালাম। তাহলে চারটা অপশন যদি এলিমিনেট করে দিই, তাহলে আমাদের কাছে অপশন আছে কয়টা? দুইটা। অপশন এখন আছে কয়টা? দুইটা। দুইটা অপশন কি কি? ট্যান আর কট। ট্যান কট দুইটা অপশন আছে। সো ট্যান কট যদি দুইটা অপশন আমার কাছে থাকে, তাহলে আমরা লিখতে পারি, সেটা কাগজ করতে আসলো। আচ্ছা, ট্যান আর কটের মধ্যে এখন কথা হচ্ছে ট্যান আর কটের মধ্যে কেন আমি ট্যান নিলাম, সেটাও তো আরেকটা প্রশ্ন, যে আমি কেন কট দিয়ে আমি বের করলাম না কট থিটা। তো ব্যাপারটা হচ্ছে এক নম্বর প্রশ্ন, মানে অনেকগুলো কারণ আছে, ম্যাথমেটিক্যাল কারণে না গিয়ে আমরা সহজ কথা বলতে পারি। যেমন ক্যালকুলেটরে কি কি আছে? সাইন, কস, ট্যান। তার মানে ট্যান আর কটের মধ্যে ক্যালকুলেটরে অ্যাভেলেবেল আছে কে? হ্যালো, ট্যান আছে। ট্যান। সেহেতু আমি ট্যান দিয়ে যদি করি, তাহলে এটা দিয়ে করলে আমি হিসাবটা দ্রুত করতে পারবো। তাহলে দেখো, এখানে আমি বলতেছি যে আমাদের ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, সরি লম্ব বাই ভূমি। লম্বের মান কত? কিউ সাইন আলফা। কিউ সাইন আলফা হচ্ছে লম্ব, আর এই ত্রিভুজের ভূমি হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। বুঝতেছো? ঠিক আছে। এখন এই আলফার মানটা কি? আলফার মান হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী দিক। এই আলফার কয়েকটা কন্ডিশন হতে পারে। প্রথম কন্ডিশন, আলফার মান হতে পারে 0 ডিগ্রি। 0 ডিগ্রি আলফার মান অর্থ কি? 0 ডিগ্রি আলফার মান অর্থ হচ্ছে যে আমাদের 0 ডিগ্রি যদি বলে যে আলফার মান 0 ডিগ্রি, এই কথার অর্থ হচ্ছে যে দুটি বল একই দিকে টানছে। তার মানে তোমরা দুই বন্ধু একটা জিনিসকে রশি বেঁধে টানছো, দুইজন একই দিকে টানছো। তাহলে আলফার মান হতে পারে 0 ডিগ্রি। তার মানে কি এদিকে একজন টানছে আর একজন আবার এইদিকেই টানছে। আচ্ছা, দুইজন একই দিকে টানলে সেটা হচ্ছে আলফার মান 0 ডিগ্রি। দুইজন যদি ভিন্ন দিকে টানে, মানে একেবারে বিপরীত দিকে, একজন এই দিকে টানছে আর একজন যদি ঠিক বিপরীত দিকে টানে, তাহলে অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। তার মানে আলফার মান তখন 180 ডিগ্রি। আর আরেকটা বিশেষ কেস হতে পারে, সেটা হচ্ছে দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি? এই তিনটা কেস আমাদের স্টাডি করতে হবে, তিনটা কেস স্টাডি করব। প্রথম কথা হচ্ছে, ট্যান থিটা লিখছেন, কোথায়? ট্যান থিটা যে কিউ সাইন আলফা, তার এখানে আলফা হবে না? এইটা তো আলফা, কিন্তু এটা তো থিটা। আমি বের করব থিটার মান বের করবো কিভাবে আমরা? এই যে ট্যান থিটা দিয়ে আমরা এই যে এই আলফার মান তো আমাকে আচ্ছা। দেওয়া থাকবে, আলফার মান তো আমাকে দেওয়া থাকবে। তো এখন দেখো, আমরা আলফার মান এই যে যদি বিশেষ কেস হয় যে আলফার মান 0 ডিগ্রি দেওয়া হলো, তার মানে আমরা বুঝতেছি সেখানে দুইজন একই দিকে টানছে বা দুইটা বল একই দিকে ক্রিয়া করছে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আর ইকুয়াল টু সূত্রটা কি হবে? তার মানে আমরা বিশেষ কেস নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে থিটা আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে কি হবে? তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। কথা কি বুঝতেছো? জি স্যার, তাহলে বুঝতেছি বুঝতেছি। আলফার মান 0 ডিগ্রি হলে কি হতে পারে? যে এই আর এর মান হয়ে যাবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার। বুঝতেছো? আচ্ছা। তাহলে রুট আর স্কোয়ারে কাটা গেলে তখন আর হয়ে যায় সরাসরি পি প্লাস কিউ। অর্থ কি? যদি দুইটা বল একই দিকে ক্রিয়া করে, তখন তারা সরাসরি যোগ করে দিলেই হবে, মান পাওয়া যায়। তখন আর আলফার মান দরকার হয় না, এত জটিলতা নাই। এবং সেটাকে বলা হয় আর ম্যাক্সিমাম, কারণ দুইটা সরাসরি যোগ করলে সর্বোচ্চ মান পাওয়া যায়। যদি আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, তাহলে কি হতে পারে? তাহলে এই ব্যাপারটা হয় হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 180 ডিগ্রি। আর কজ 180 ডিগ্রি ক্যালকুলেটরে করে দেখতে পারো, এটার মান হচ্ছে -1। সেই ক্ষেত্রে আমাদের সূত্র আসে পি স্কোয়ার
10 মিনিট পর এটা শেষ হয়ে যাবে, আর একটা এসে 10 মিনিটের মতো ক্লাস করবো। আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ। তাহলে আমরা এটাকে যদি সূত্রে ফেলি তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার এবং রুট স্কোয়ারে কাটা গেলে পি মাইনাস কিউ। এইটাকে বলা হয় আর মিনিমাম, যেহেতু বড়টা থেকে সবসময় ছোটটা এখানে মাইনাস হয়ে যায়। এটাকে তোমরা এইভাবে লিখবা, আর মিনিমাম ইকুয়াল টু না লিখে এইভাবে একটু ঢেউ দিয়ে, মানে এটা যে কোনোটা হতে পারে, পি সরি এটা সমান হবে, এখানে সমান, বিয়োগটাকে একটু ঢেউ দিয়ে লিখবা, তার মানে বড়টা থেকে সবসময় ছোটটা মাইনাস হবে, তার মানে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ। কথা বুঝতেছো? এর পরের জি স্যার। এর পরের কন্ডিশনটা কি ছিল? আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি cos 90 ডিগ্রি মান 0, সেক্ষেত্রে আর এর মান হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কথা বুঝছো? জাস্ট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবং সেই ক্ষেত্রে থিটা হয়ে যায় কত? থিটা হয়ে যায় tan ইনভার্স, এখানে হচ্ছে কিউ সাইন আলফা ছিল না উপরে, কিউ সাইন আলফার মান 90 ডিগ্রি বসাও, ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos 90 ডিগ্রি। তো মনে আছে আমাদের যে সাইন 90 ডিগ্রির মান 1 এবং cos 90 ডিগ্রির মান 0, যদি আমরা সেটা বসাই তাহলে tan ইনভার্স কিউ ডিভাইডেড বাই পি। এটা আমাদের অনেক সময় লাগে। থিটার মান যদি সরি আলফার মান যদি 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে tan ইনভার্স কিউ বাই পি। বুঝতে পারছো? ইয়েস স্যার। এই হচ্ছে আমাদের লব্ধির সূত্র, এইটা হচ্ছে আমাদের লব্ধির বিষয়ে এতটুকু জানতে হবে। এরপরে আমাদের যেই ঘটনা নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো কথাবার্তা আছে, এগুলো একটু রিডিং পড়বা, তোমাদের প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবা। আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে বোধহয় কথা বলছিলাম। এই জায়গায় কিছু বিশেষ কেস নিয়ে এখানে ভেক্টর, এর পরের কনসেপ্ট হচ্ছে ভেক্টর বিভাজন। আমরা এতক্ষণ ভেক্টরকে যোগ করলাম, একটা ভেক্টরকে যোগ করা হলো। এখন কথা হচ্ছে দুইটা ভেক্টর, মানে একটা ভেক্টর, মানে দুইটা ভেক্টরকে আমরা যোগ করা শিখলাম, এখন একটা ভেক্টর আছে সেটাকে দুইটা ভেক্টরের বিভাজন কিভাবে করা যায় সেটা এখন আমরা শিখব। তাহলে এখনকার কনসেপ্ট হচ্ছে ভেক্টর বিভাজন। তো ভেক্টর বিভাজনের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে এবং খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এবং আমি বলি যে এই ভেক্টর বিভাজনটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বলি আমি যেটাকে, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং এটা অনেক জায়গায় কাজে লাগে। অলরেডি আমরা ভেক্টর বিভাজন করে ফেলছি, যে এই সামান্তরিক সূত্রের মধ্যে আমরা এই যে এখানে কিউ কজ আলফা আর কিউ সাইন আলফা যেটা করলাম ওটা আসলে ভেক্টর বিভাজন ছিল। তো ভেক্টর বিভাজনটা কি আসলে আমি একটু বলি। যে কোনো একটা হেলানো ভেক্টরের দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা অংশ। দুইটা অংশ। কিরকম? তুমি যদি মনে করো যে একটা সিঁড়ি এরকম হেলানো অবস্থায় আছে, তুমি এই সিঁড়ি বেয়ে এখান থেকে একজন মানুষ এইখানে উঠে গেল, সে কি আসলে বলতে পারবে যে সে শুধু উপরে উঠছে? এটা কি সত্য কথা? সে কিন্তু শুধু উপরে ওঠে নাই, সে কি করছে? সে কিছুটা উপরে উঠছে, এটা ঠিক, আবার কিছুটা সামনে এগোইছে। এটা কি বুঝতেছো? তার জি স্যার। মানে তার মানে হেলানো সরণের কারণে, সে হেলানো তলের উপর দিয়ে হাঁটার কারণে সে কিছুটা সামনে এগিয়েছে আর কিছুটা উপরের দিকে উঠেছে। তার মানে তার সরণ ঘটছে কয় দিকে? মূলত তার সরণ ঘটছে দুই দিকে। এবং এইটা যদি তার সরণ এস হয় তাহলে এই সরণের এটা হচ্ছে সরণের দুইটা উপাংশ, এটার নাম হচ্ছে এস এক্স বা হরিজন্টাল উপাংশ, এটাকে বলা হয় এস ওয়াই বা উলম্ব উপাংশ। উপাংশ অর্থ কি? আমরা বলি না যে জেলার জেলার ভেতরে যে ছোট জেলা থাকে সেটাকে আমরা কি বলি? উপজেলা বলি না? জি স্যার। তো এই যে যেই ভেক্টর, এই ভেক্টরের যে ছোট অংশ এটার নাম কি হবে? উপ অংশ। একবারে বলা হয় এটাকে কি বলা হয়? উপাংশ। কথা কি বুঝতেছো? তাহলে একটা ভেক্টরকে বিভাজিত করলে যে ছোট অংশ পাওয়া যায় বা যে অংশ দুইটা পাওয়া যায় সেই দুটাকে হেলানো ভেক্টরের যে দুইটা অংশ পাওয়া যায় সেই দুটাকে উপাংশ বলা হয়। এটাকে আনুভূমিক উপাংশ, আনুভূমিক, আর এটা হচ্ছে উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ। কথা কি বুঝতেছো? তো Yes, এই sir. এই কোণটা যদি হয় থিটা, তাহলে আমরা একটু আগেই করছি যে যদি থিটা হয় এটা, তাহলে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে উলম্ব উপাংশ এস ওয়াই ডিভাইডেড বাই এস।
তাহলে আমরা বলতে পারি sy ইকুয়াল টু s সাইন থিটা, ঠিক কিনা? তার মানে অতিভুজের সাথে সাইন থিটা গুণ করলে লম্ব উপাংশ পাওয়া যায়। তার মানে কোনো সমকোণী ত্রিভুজের যদি আমার লম্ব দরকার হয়, এর পরবর্তীতে যখনই লম্ব দরকার হবে বা লম্ব উপাংশ দরকার হবে, তখন অতিভুজের সাথে সাইন থিটা গুণ করতে পারবো। এবং একইভাবে যদি আমরা cos থিটা দিয়ে চিন্তা করি, তাহলে s x ডিভাইডেড বাই s, তাহলে আমরা বলতে পারি যে s অফ x হচ্ছে s cos থিটা। এই হচ্ছে আমাদের একটা হেলানো ভেক্টরের দুইটা অংশ থাকে, এই দুইটাকে একটাকে আনুভূমিক অংশ এবং উলম্ব উপাংশ বলে। এটা যদিও এতটা সহজ, আমি বলি যে এই কনসেপ্টটা সায়েন্সে সবচেয়ে বেশি কাজে লাগে। আমার জানা মতে সবচেয়ে বেশি কাজে লাগা সায়েন্স হচ্ছে মানে ম্যাথমেটিক্স আমি দেখছি এটা। কারণ একটু আগে আমরা ভেক্টরের লব্ধি নির্ণয়ের সময়, সামান্তরিক সূত্র প্রমাণের সময় আমরা কি করছি, এই কাজটা করছি কিনা? হ্যালো, মেথড ইউজ করছি। তার মানে এইটার ইউজ একটু আগেই আমরা করে ফেলছি। তার মানে এইটার ইউজ, এটা শেখার আগেই এটার ইউজ হয় আমাদের করা হয়ে গেছে। তো বলা যেতে পারে এটার ইউজ আমাদের প্রচুর পরিমাণে আসবে সামনে। এখন আমরা এই দুটা তো শিখলাম, এটার কতগুলো অ্যাপ্লিকেশন বলি। এটা তোমাদের বইতে একটা অ্যাপ্লিকেশন আছে যে লন রোলার, টানা সহজ না ঠেলা সহজ, এটা বলা আছে যে টানা সহজ না একটা লন রোলারকে ঠেলা সহজ। তো টানা আর ঠেলা বলতে কি বোঝাচ্ছে, লন রোলার কি, এটা এটা কি জানো কিনা তোমরা? কোনটা? স্টেডিয়াম। হ্যাঁ, স্টেডিয়ামে যেটা যে পিচ সমান করার জন্য যে রোলার ইউজ করে, আচ্ছা সেটা, গুড। তাহলে এই লন রোলারকে টানতে সহজ হবে না ঠেলতে সহজ হবে? টানতে। টানতে সহজ হবে। আর যে কোনো জিনিসকে, টেবিলকে টানতে সহজ হবে না ঠেলতে সহজ হবে? টানতে। টানতে। কেন সহজ হবে? হয় স্যার। হয় তো, কেন হয়? এটা আপনাকে বলে দেন। আচ্ছা, এটা আমাদের 2 মিনিট আছে, যা হোক 2 মিনিট হবে কিছুটা। এখন দেখো, এই যখন আমরা টানি বা ঠেলি যাই করি না কেন, এটা আসলে কি, সায়েন্সের ভাষায় আমরা এটার উপরে বল প্রয়োগ করি, তাই তো? মনে করো একই লন রোলারের উপরে একবার আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম ঠেলতে, আর একবার ওই সেম পরিমাণ বল প্রয়োগ করলাম টানতে। তো ঘটনা কি ঘটবে? ঘটনা ঘটবে যেটা, সেটা হচ্ছে আমরা এখানে এই 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 বলটা কি হেলানো অবস্থায় আছে নাকি মানে হেলানো বল না, এটা হেলানো ভেক্টর না? হেলানো ভেক্টরের কয়টা অংশ থাকে একটু আগে বললাম? দুইটা। সেটা কি? আনুভূমিক অংশ আর একটা হচ্ছে উলম্ব অংশ। কথা কি বুঝতেছো? তাহলে এইটাকে বলা হবে কি, এই ভেক্টরের আনুভূমিক উপাংশ হচ্ছে এইটা এফ, এটা হচ্ছে এফ এক্স, আর এই দিকের এটা হচ্ছে এফ ওয়াই, এটা হচ্ছে কি এফ ওয়াই। এখন তোমরা আমাকে উত্তর দাও যে আমি কিভাবে বুঝলাম যে এটা এইদিকে হবে আর এইটা এইদিকে হবে? বলতে পারবা কেউ? ভেক্টরের যোগ ত্রিভুজ বিধি দিয়ে চিন্তা করলে হয়। দেখো, এইটা আমরা শিখছিলাম যে দুইজন যদি এন্টি ক্লকওয়াইজ থাকে তাহলে তৃতীয় জন ক্লকওয়াইজ তাদের যোগ। তাহলে এখন উল্টা ভাবে কথাটা বলো, যে যদি একজন ক্লকওয়াইজ থাকে তাহলে তাকে ভাঙলে যে দুটা পাওয়া যাবে সেই দুটা কি হবে? এন্টি ক্লকওয়াইজ। বুঝতেছো? মাহমুদ বুঝছো? তার মানে দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে তৃতীয়টা ক্লকওয়াইজ তাদের যোগ ছিল, তাহলে একটা যদি ক্লকওয়াইজ থাকে তাহলে তাকে ভাঙলে যে দুইটা পাওয়া যাবে সেই দুইটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তো এই শর্তে আমরা এইটা পেয়ে গেলাম যে একটা উপরের দিকে যাবে একটা সামনের দিকে যাবে, তাহলে এটার নাম হচ্ছে এফ ওয়াই। 1 মিনিট পর এটা অফ হয়ে যাবে, খুব দ্রুত চলে আসবে, আমি এইটা দিয়ে আজকে দ্রুত শেষ করবো আর কি। এখন এই জায়গায়ও তো দুইটা উপাংশ হবে, এই জায়গায় কয়টা উপাংশ হবে? দুইটা। তো এইটা দেখো ক্লকওয়াইজ আছে, তাহলে এই দুইজন কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা যাবে নিচের দিকে আর এটা যাবে সামনের দিকে। বুঝতেছো? আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে এই বলটা আসলে কি এই জায়গায় কাজ করবে না এই কেন্দ্রে কাজ করবে? কোনো বল, কোনো লন রোলারকে টানলে এই বলটা কোথায় কাজ করবে? এই জায়গায় কাজ করবে না?
কি ব্যাপার, গেল কই? আচ্ছা, তাহলে এইটার আমরা একটু আগেই বললাম যে কোনো কিছুকে টানলে এই বলটা আমি এখানে প্রয়োগ করলেও বলটা আসলে কাজ করবে কোথায়? এই লন রোলারের সেন্টারে। আবার এইখানে যদি এটা চিন্তা করো যে এই বলটা কাজ করবে কোথায়? লন রোলারের সেন্টারে। কথা কি বুঝতেছো? জি স্যার। যেহেতু এটা ডাউনওয়ার্ড আছে, এটা ডাউনওয়ার্ড কাজ করবে। আর এটাকে আমরা চাইলে বলতে পারি যে এটা সামনের দিকে যাবে, এরকম সামনের দিকে নিয়ে যেতে পারি। তাহলে এখন দেখো এখানেও এইটার নাম হচ্ছে এফ ওয়াই, এই যে এটা হচ্ছে এফ ওয়াই আর এটা হচ্ছে এফ এক্স। এই যে এটার নাম হচ্ছে এফ এক্স। এবং আমরা এখানেও বলতে পারি যে এই যে এইটা যদি থিটা হয়, এটাও তো থিটা, আমরা একই অ্যাঙ্গেলে এটাকে বল প্রয়োগ করেছি। সো দেখো আমরা এখানে এফ এক্স এর মান দুইবারই পাবো কত? এফ কস থিটা, আর এফ ওয়াই এর মান কত পাবো? এফ সাইন থিটা। বুঝতে পারতেছো? হ্যালো, এখন আসো, জি স্যার। এখন আমরা কাজের কথায় আসি যে কেন ঠেলতে সহজ, সরি ঠেলতে কঠিন হয় আর টানতে সহজ হয়, সেটা এখন আমরা উত্তরে আসি। যখন আমি টানছি কোনো কিছুকে, যখন টানছি দেখো এফ এক্স বলটা এই বস্তুটাকে কোন জায়গায় নেওয়ার চেষ্টা করতেছে? সামনে নেওয়ার চেষ্টা করতেছে না? হ্যালো, জি স্যার। আচ্ছা যখন ঠেলছি তখন কোন বলটা সামনে নিতে চেষ্টা করতেছে? সেই ক্ষেত্রেও এফ এক্স বলটা সামনের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। কথা বুঝতেছো? দুই ক্ষেত্রেই দুই ক্ষেত্রেই সামনের দিকে নেওয়ার কাজ করতেছে এফএক্স। এখন এখানে সহজ করুক আর কঠিন করুক, করার কাজ করতেছে কে? এফ ওয়াই। তাহলে দেখো এই যে এফ ওয়াইটাই সেন্টারের উপরের দিকে কাজ করতেছে আর এই জায়গায় সেন্টারের নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি এই লন রোলারের একটা ওয়েট আছে, সেটা হচ্ছে ডাব্লিউ। আর আমরা একটু আগেই বলছি যে দুইটা বল, এই যে এটা হচ্ছে এফ ওয়াই, দুইটা বল যদি পরস্পরের 180 ডিগ্রি কোণে থাকে বা বিপরীত দিকে থাকে, তাহলে দুজন বিয়োগ হয়ে যায়। একটু আগে বলছি না সেটা, যে লব্ধি হয় কত? যে এদের বিয়োগফল। এবং বিয়োগ করা যাবে কারণ কি? এটার ওজনের এককও নিউটন, বলের এককও নিউটন। তাহলে আমরা বলতে পারি এই বস্তুর নতুন ওজন, এই টানের কারণে নতুন ওজন হবে ডাব্লিউ মাইনাস এফ ওয়াই। মানে এই যে ওয়াই অক্ষের বলটা এখানে মাইনাস হয়ে যাবে। আর এই স্যার ক্ষেত্রে এফ এখানে ওয়াই অক্ষ বরাবর কেন কাজ করছে? উপরের দিকে কেন যাইতেছে? যায় না কেন? আমি একটু আগে বুঝাইলাম না যে এই যে এই বলটাকে ভাঙলে তুমি দুইটা অংশ পাবা, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে এফ ওয়াই। আর এই যে এটা ক্লকওয়াইজ ছিল, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে এবং একটা এদিকে আর একটা উপরের দিকে যাবে। বুঝেছি না? এটা যেহেতু এইটা এটা আছে ক্লকওয়াইজ, তাহলে এটাকে ভাঙলে যে দুইটা পাওয়া যাবে সেই দুইটা কোন দিকে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ যাবে না? ত্রিভুজ সূত্র কি বলে? ওইখান থেকে আসছে। তাহলে এফ ওয়াইটা এই টানলে, তুমি এমনিতেই চিন্তা করো কোনো কিছুকে যখন টানছো, উপরের দিকে টানছো, তার মানে একটা বল উপরের দিকে কাজ করতেছে আর কিছু বল সামনের দিকে কাজ করতেছে। বুঝতেছো? আচ্ছা এখন যখন ঠেলছো তখন একটা বল নিচের দিকে কাজ করতেছে আর একটা বল সামনের দিকে কাজ করতেছে। তাহলে এফ ওয়াইটা এখানে নতুন নতুন ওজন ডাব্লিউ প্রাইম হবে এই বস্তুর ওজন ডাব্লিউ প্লাস এফ ওয়াই। কেন? আমরা জানি একই দিকে হলে দুইটা যোগ হয়ে যায়। ঠিক আছে? তার মানে এই ক্ষেত্রে বস্তুর ওজন কমে যায় আর এই ক্ষেত্রে বস্তুর ওজন কি হয়? বেড়ে যায়। কথা কি বুঝতেছো? ঠেললে বস্তুর ওজন বেড়ে যায় আর টানলে বস্তুর ওজন কমে যায়। এখন বস্তুর ওজন কমে গেলে সহজ হবে না বেড়ে গেলে সহজ হবে? কমবে। কমলে সহজ হবে। তাহলে টানাটা সহজ হবে। এখন আমার প্রশ্ন কিন্তু বইয়ের প্রশ্নের একটু আলাদা হবে। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা একটু আগেই বলছো লন রোলার হচ্ছে ক্রিকেটের পিচ সমান করার রোলার। এখন এই জায়গাতে সহজ বলতেছি না, আমি কিন্তু সহজ বলতেছি না, আমি বলতেছি কোনটা করা উচিত হবে বা বা কোনটা করা ভালো হবে। কোনটা? দ্বিতীয়টা। এই যে কঠিন হলেও এইটা করাটা ভালো হবে, কারণ আমার উদ্দেশ্য তো পিচকে সমান করা। এখন পিচকে সমান করতে হলে তো ওজন বাড়ানো দরকার। কথা কি বুঝতেছো? যখন তুমি এটাকে ফিল করে পড়বা তখন নিজেই উত্তর দিতে পারতেছো। তার মানে যদি কখনো প্রশ্ন করে যে লন রোলারকে টানা সহজ, এটা না বলে যদি বলে যে কোনটা করা লন রোলারের ক্ষেত্রে কোনটা করাটা বেটার হবে, তখন বলতে হবে ঠেলাটা বেটার হবে, কারণ আমরা লন রোলারকে ঠেললে সেই ক্ষেত্রে লন রোলারের ওজন বেড়ে যাবে এবং সেই ওজনটা কি কাজে দিবে?
পিচকে সমান করার কাজে দিবে। কথা বুঝতেছো? ওকে, তাহলে এটার কয়েকটা অ্যাপ্লিকেশন আমি এর আগে একবার বলছিলাম, তোমরা ছিলা কি ছিলা মনে নেই আমার। তো আমি আরেকবার বলি, তোমরা এই ফিজিক্সটা, এই যে ফিজিক্সটা, এই যে আমি তোমাদের বলছিলাম সেদিন যে ইঞ্জিনিয়ারিং ইজ দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ ফিজিক্স, সেটা আমরা আজকে এই জায়গা থেকে দেখব। এই ইউজটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়। সবচেয়ে সিম্পল যে উদাহরণটা সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা যখন গাড়ি তৈরি করে তখন এই ফিজিক্সকে হিসাব করতে হয়। কারণ দেখো গাড়িতে ইঞ্জিন কি করবে, ইঞ্জিন গাড়িকে টানবে না ঠেলবে সেটা সিদ্ধান্ত নিতে হবে ইঞ্জিনিয়ারকে, সেখানে ফিজিক্সের এই সূত্রটা কাজে লাগে। তো এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, তোমাদের যত পরিচিত গাড়ি আছে দেখবা সব গাড়ির ইঞ্জিন কোথায় থাকে? ইঞ্জিন গাড়ির সামনে থাকে। প্রাইভেট কারের ইঞ্জিন কোথায় থাকে? সামনে। বাসের ইঞ্জিন কোথায় থাকে? সামনে। ট্রাকের ইঞ্জিন কোথায় থাকে? সব সামনে। সব সামনে। কেন ইঞ্জিনিয়াররা এটা বুঝলো কেমনে? কেন ইঞ্জিন তো একটা ঝামেলাযুক্ত জিনিস, শব্দ তৈরি করে, তাহলে ওইটার পিছনে দেওয়া ভালো ছিল না? কেন পেছনে দেয় নাই? কারণ আমরা জানি যে যদি কোনো ইঞ্জিন যদি সামনে থাকে তাহলে পেছনের চাকাকে ইঞ্জিন কি করবে? টানবে। আর যদি ইঞ্জিনটা পেছনে দিয়ে আমি যদি সামনের চাকার সাথে যুক্ত করে দিতাম তাহলে ইঞ্জিনকে সে কি করতো? ঠেলতো। তাহলে গাড়ির ওজন সেক্ষেত্রে কি হতো? বেড়ে যেত, ঠেলতো। তার জন্য গাড়ির ইঞ্জিন কখনোই পেছনে সেট করে না, সবসময় সামনে ইঞ্জিন সেট করে পেছনের চাকার সাথে যুক্ত করে। একেবারে সিম্পল উদাহরণ, খোলামেলা যেটা দেখা যায় সেটা হচ্ছে সাইকেল। সাইকেলের প্যাডেলটা থাকে সামনে আর পেছনের চাকার সাথে যুক্ত থাকে। কারণ কি? পেছনের চাকাকে সামনের প্যাডেলটা কি করতে থাকে? টানতে থাকে। কারণ টানলে বস্তুর ওজন হালকা হয়, এই জিনিসটা আমরা জানি। তো এই কারণে সবকিছুর ইঞ্জিনকে সামনের দিকে দিয়ে পেছনের চাকার সাথে সেটাকে যুক্ত করা হয়। এখন এই জায়গায় দেখো, বাসেরটা তো আমরা জানলাম যে তাহলে বাস কিছুটা হালকা হয়, ভালো কথা। প্রাইভেট কারের ক্ষেত্রে, এই জায়গায় ইঞ্জিনটা থাকে হচ্ছে কোথায়? প্রাইভেট কারের ইঞ্জিন থাকে হচ্ছে সামনে, এই যে এইখানে ইঞ্জিন থাকে, ঠিক কিনা? তো ইঞ্জিন থাকে এই যে সামনে, এবং সেটা এইখানে একটা শ্যাফট দিয়ে পেছনে যুক্ত করা থাকে। এই ইঞ্জিনের সাথে শ্যাফট বলে এটাকে, শ্যাফট দিয়ে পেছনের চাকাকে যুক্ত করা থাকে। পেছনের চাকাকে সে টানে, এই জন্য গাড়িটা কিছুটা হালকা হয় আর কিছুটা সামনের দিকে যায়। কথা কি বুঝতেছো? হ্যালো, এখন দেখো একটা মোটরসাইকেল যখন চলে, মোটরসাইকেলের ইঞ্জিন থাকে এখানে এবং সেটা পেছনের চাকাকে সে কি করে? টানে। আচ্ছা, যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখবা ওই যে মাঝে মধ্যে টিভিতে দেখায় ওই যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা ওই রেস করে, মোটরসাইকেল নিয়ে রেসিং করার সময় তারা কি করে? পেছনে একটা বন্ধু বা বান্ধবীকে বসায় নেয়। সেটা আমি এক স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম যে কি ব্যাপার বলো তো, এটা পেছনে বসায় কেন? বলে স্যার এটা বসাইলে একটু মানে মুড তৈরি হয়, এই জন্য মুড আনার জন্য, রেসিং এর মুড তৈরি করার জন্য এটা করে। আসলে সেটা না, এটার পেছনেও ফিজিক্স আছে। আমি পার্সোনালি হুম হ্যাঁ, আমি পার্সোনালি একজন এই বাইকারকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা এটা কেন করো, পেছনে একজনকে বসাও কেন? তখন এই জায়গায় সে উত্তর দিছিল যে গাড়িটা যাতে কম ঝাঁকি খায় এই জন্য আমরা পেছনে একজন বসাই। তো ফিজিক্স কি বলতেছে দেখো, আমরা এই গাড়ির ইঞ্জিনটা যখন টানবে, তখন এটার কিছু অংশ উপরের দিকে কাজ করবে আর কিছু অংশ সামনের দিকে কাজ করবে, ঠিক কিনা? আমরা একটু আগে শিখলাম কি, যদি একটা ইঞ্জিন যখন টানবে তখন কিছু অংশ উপরের দিকে কিছু অংশ সামনের দিকে যাবে, টানলে এই দুইটা অংশে ভাগ হবে। তাহলে সামনের দিকের অংশ তো গাড়িকে টানবে, কিন্তু এই অংশটা গাড়িকে কি করতে চাইবে? হালকা করে দিতে চাইবে। সেটা যদিও ভালো, কিন্তু রেস করার সময় ভালো না। কারণ রেস করার সময় ড্রাইভার কি হিসাব করে ড্রাইভিং করবে নাকি যত খুশি তত বেগ বাড়ানোর চেষ্টা করবে? হ্যালো, তাহলে বেগ যখন যত খুশি বাড়াবে তখন এই এই উপরের দিকেরটা বাড়তে থাকবে, বাড়তে থাকলে এই যে এই চাকাটা, এই দেখো যে ভালো জিনিস এখন খারাপ হয়ে গেছে, যে চাকাটা এই রাস্তা থেকে উঠে যেতে পারে। কথা কি বুঝতেছো সবাই? তো রাস্তা থেকে যদি উঠে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য এখানে একজন মানুষকে তারা বসিয়ে নেয়, সেটা বন্ধু হোক বান্ধবী হোক, কেউ একজনকে বসায় নেয়। তো যদি তোমাদের কোনো বন্ধু তোমাদের এই
কথা বলে যে আমি রেস করবো, তুমি পিছনে বসো, তাহলে বসবা না, কারণ তোমাকে ওই জায়গায় ভর হিসাবে ইউজ করতেছে, বোঝা হিসেবে কাজ করাইতেছে। তো এটা একটা মানে কি বলে ইগো হিটের ব্যাপার। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস দেখো, এই প্রাইভেট কার না হয়ে যদি এটা রেসিং কার হতো, তোমরা রেসিং কারের গেম বা রেসিং কারের রেস দেখলে খেয়াল করবা গাড়ির পেছনে এরকম একটা প্রোপেলার থাকে, দেখছো কখনো? জি স্যার। এমনিতে মাঝে মধ্যে এমনি গাড়িতেও দুই একটা থাকে। তো এইটা কি আসলে ডিজাইন করার জন্য দেয়? জানি না স্যার। এটার পেছনেও ফিজিক্স আছে। আমি কি বলছি যে ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা পদে পদে ফিজিক্সকে ইউজ করতে হয়, কারণ ইউজের মানে ফিজিক্সের ইউজটাই তো ইঞ্জিনিয়ারিং। সেটা কি হচ্ছে দেখো, যখন একজন ড্রাইভার এই গাড়িটাকে মানে রেসের জন্য চালাবে, তখন কি হয়, গাড়িটাকে তো আর আস্তে চালাবে না, তখন তো প্রচুর জোরে চালাবে। তো এই সময় কি বলবে একজন যে বন্ধু বা বান্ধবী তুমি আমার এই পেছনে ডিকির উপরে বসে থাকো, গাড়ির ডিকির উপরে বসে থাকবে? বসানো যাবে বান্ধবীকে বা বন্ধুকে? না। এই জায়গায় তো এটা করা যাবে না। তখন এই গাড়িকে এই যে এখানেও তো রাস্তা থেকে উঠে যেতে চাইবে, কারণ এই যে সাইন থিটা বা উপরের দিকে যে এফ ওয়াই, সেটা তো এটাকে হালকা করে গাড়িটাকে উঠাই ফেলতে চাইবে যখন খুব জোরে চালাবে। তখন এই প্রপেলারটা কি কাজ করে, এটাকে বলা হয় অ্যারোডাইনামিক্সের একটা ব্যাপার। তখন এখান দিয়ে বাতাস যাবে এবং সেই বাতাস এখানে একটা চাপ প্রয়োগ করবে, যাতে এই বাতাস গাড়িটাকে মাটির সাথে ধরে রাখে। কথা কি বুঝছো? এখন ব্যাপার হচ্ছে, আমাকে একজন এইটা যখন আমি বুঝাইছিলাম, তখন আমাকে আমার এক স্টুডেন্ট জিজ্ঞেস করছিল, স্যার এই জায়গায় কয়েক বস্তা বালির বালির কয়েকটা বস্তা দিয়ে দিলি তো এই কি বলে এই যে পেছনে কয়েকটা বালির বস্তা উঠাই দিলি তুমি তো। তো এইটাতে কি লস হইতো, গাড়িটা যখন আস্তে চলতো তখন তো গাড়ির ওয়েট বেশি থাকতো, তাই না? এখন খেয়াল করো এই বাতাসের ব্যাপারটা কি হয়েছে, গাড়ি যখন জোরে চলবে বাতাসও তত জোরে যাবে আর তত বেশি চাপ পাবে। তার মানে গাড়ি যখন আস্তে চলবে তখন সে ভার থাকবে না, এই বাতাসের ভরটা থাকবে না, যখন জোরে চলবে তখন ভরটা বাড়বে। তার মানে গাড়ির ভর না বাড়িয়েই আমি প্রয়োজন মতো ভর বাড়াইতে পারতেছি। কথা কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, যখন প্রয়োজন তখন বাড়তেছে, যখন প্রয়োজন না তখন ভর থাকতেছে না। তাহলে এটা এই জন্য রেসিং কারগুলোতে এটা করা হয়, কারণ রেসিং কার যত খুশি মানে যত মানে পারা যায় হালকা করার চেষ্টা করা হয়। তাহলে কি আমরা কি এই এটার কি অ্যাপ্লিকেশন পেলাম কিনা, যে এই ফিজিক্সের এই যে উপাংশে বিভাজনের অ্যাপ্লিকেশন আছে কিনা বাস্তব জীবনে? হ্যালো, আছে। জি স্যার। তাহলে এই যে বিভাজনের যেই আমরা এই পর্যন্ত পড়লাম, এর পরের কনসেপ্টটা কি আছে আমি বলি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আছে, আর হচ্ছে ভেক্টরের গুণ আছে। আমি আজকে ভেক্টরের গুণ দিয়ে শেষ করে দেবো আজকের কনসেপ্ট ভেক্টরের গুণ পর্যন্ত। আর বাকিটুকু তোমরা রিডিং পড়বা, কোনো প্রশ্ন থাকলে, এইটুকু হচ্ছে আমরা মেন কনসেপ্ট গুলো পড়লাম, আর তোমরা রিডিং পড়বা পুরোটা অধ্যায়, কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে নেক্সট দিন আমাকে করবা। এখন আমরা জানি ভেক্টরের গুণ দুই প্রকার, একটা স্কেলার গুণন আমাদের শেখানো হয় a ডট b, এটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, এটা হচ্ছে a b cos থিটা। আর আরেকটা হচ্ছে a ক্রস b, যেটা হচ্ছে ভেক্টর গুণন, যেটা হচ্ছে a b sin থিটা। আমার প্রশ্ন হচ্ছে কেন দুইটা হইলো কেন? এইটার উত্তরও সেই উপাংশ বিভাজনের মধ্যেই আছে। সেটা কি, এখন আমরা যদি একটা ভেক্টর a নেই আর তার সাথে হেলানো অবস্থায় আরেকটা ভেক্টর b নেই, তাহলে দুইটা ভেক্টরের মধ্যে কোনো না কোনো অ্যাঙ্গেল তো থাকবে, যেহেতু ভেক্টর তাহলে তার মধ্যে কোনো না কোনো অ্যাঙ্গেল থাকবে। সেটা হয় 0 ডিগ্রি হতে পারে, যদি দুইটার ভেতরে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে দুইটা একই দিকে থাকবে, সমস্যা নেই, কিন্তু অ্যাঙ্গেল একটা না একটা থাকবে, 0 হোক আর 180 হোক। এখন এইটা যদি a হয় আর এটা যদি b হয়, আমরা জানি এই b ভেক্টরের কয়টা উপাংশ থাকবে? দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে এই দিকে, এটার নাম হবে b sin b cos থিটা, আর এই দিকেরটা হবে b sin থিটা। কথা কি বুঝতেছো? এখন একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর আমি এই দুইটা উপাংশকে তো একসাথে গুণ করতে পারি না, এই জন্য বলা হয়, এবার তোমরা এইভাবে পড়বা যে এর সাথে যদি বির ভূমির উপাংশ cos থিটা গুণ করা হয়, তাহলে সেটা হচ্ছে a ডট b। তার মানে এর সাথে বি ভেক্টরের ভূমির উপাংশ বা এর দিকের উপাংশ, দেখো এর দিকের উপাংশ বির সাথে মানে এর সাথে বি এর দিকের উপাংশ গুণ করলে যে
গুণ হয় সেটা হচ্ছে এ ডট বি, আর এর সাথে বি এর সাথে যে লম্ব উপাংশ মানে বি সাইন থিটা যেটা, সেটা গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে এ ক্রস বি। মনে থাকবে তোমাদের? এবং কেন দুইটা দুইটা গুণের পদ্ধতি আসছে এটা ক্লিয়ার কিনা, যে দুই রকম একটা ভেক্টরের হেলানো অবস্থায় থাকলে তার দুইটা উপাংশ থাকবে, এই জন্য আমাদের দুইটা গুণের উৎপত্তি হয়েছে, ভেক্টরের গুণ দুই প্রকার হয়েছে। হ্যাঁ বলো। স্যার এখানে আপনি যে ফার্স্ট এবি কস থিটা লিখবেন, এটা তো স্যার এবি কস থিটা তো স্যার এ ইনটু বি না, মানে ডট গুণ না হয় তো ক্রস গুণও হইতে পারে। আচ্ছা, এটার নাম এরকম এটা নাম দিছে ডট গুণ, এটা নাম, নেমিং, এটা আর কিছুই না। এই এটাকে যদি বলতো যে ক্রস গুণ হচ্ছে স্কেলার গুণন, এই ক্রস চিহ্ন হচ্ছে স্কেলার গুণন, তাও দিতে পারতো। এটা সায়েন্টিস্টরা এটার না আলাদা হইলো কেন দুইটা? একটার জন্য কস থিটা আর একটা হলো সাইন থিটা কেন? সাইন থিটা কস থিটা হয় নাই, সাইন থিটা গুণ করার কারণে ওইটা ক্রস গুণ হয়েছে। তোমরা উল্টা ভাবে চিন্তা করতেছো যে আমাদের শিখাই এইভাবে যে এ ডট বি ইকুয়াল টু এবি কস থিটা, আসলে এটা না। এর সাথে বির কস থিটা গুণ করলে যেটা হয় সেটার নাম হচ্ছে ডট গুণ। বুঝছো? দুইটাকে ভিন্ন করার জন্য ডট আর ক্রস চিহ্ন ইউজ করা হয়, কিন্তু কস থিটা গুণ করলে সেটাকে বলা হয় ডট গুণ, আর ক্রস মানে সাইন থিটা গুণ করলে হয় সেটা ক্রস গুণ। এখন প্রশ্ন তোমার যেটা, সেটা আমি বুঝতে পারছি যে কেন এটা ভেক্টর গুণন আর কেন এটা স্কেলার গুণন। এই তো, তাহলে প্রশ্ন তো তুমি ঠিক করে করতে পারো নাই। এখন ভেক্টর গুণন কেন? ভেক্টর গুণন হচ্ছে এইভাবে গুণ করলে যে রেজাল্ট আসে সেটাতে একটা নতুন দিক তৈরি হয়, আর এইভাবে গুণ করলে যেটা তৈরি হয় সেটাতে কোনো নতুন দিক তৈরি হয় না। কথা কি বুঝছো তুমি? এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে, এটা কারণটা কি? মনে রাখবা, যখন আমরা কোনো ভেক্টরকে অন্য আরেকটা ভেক্টর দিয়ে গুণ করি, মনে রাখতে হবে যে যেই ভেক্টরটা দ্বিতীয়তে লেখা থাকে সেই ভেক্টরটা প্রথম প্রথম ভেক্টরকে টান নেই, কি করে? টানে। এখন এ ডট বি মানে কি? এ বি কস থিটা, তার মানে এ ভেক্টরকে, এই যে এই মার্কারটাকে এ ভেক্টর চিন্তা করো, আর এই মার্কারটা হচ্ছে বি ভেক্টর, এই বি ভেক্টরের কস থিটা। তাহলে দুইজন কি একই দিকে আছে না ভিন্ন দিকে আছে বলো তো? একই দিকে আছে। তাহলে এটাকে ধরে সারা জীবন টানলেও এটার কি নতুন কোনো দিক তৈরি হবে? নতুন কোনো দিক তৈরি হবে না। এখন দেখো, এইটা হচ্ছে মনে করো এ ভেক্টর, এই মার্কারটাকে চিন্তা করো হচ্ছে বি সাইন থিটা, এটা হচ্ছে বি সাইন থিটা। এখন দেখো এই বি সাইন থিটা যখন এ কে ধরে টানবে তখন এটা কি করতে শুরু করবে? ঘুরতে শুরু করবে। এটা কি করতে শুরু করবে? ঘুরবে। এবং ঘোরার সময় তোমার চিন্তা করতে হবে যে এই বিন্দুতে, এই যে বি ভেক্টর এ ভেক্টরের যে বিন্দুটা, এই বিন্দুতে যদি একটা স্ক্রু রাখো, একটা স্ক্রু, ওই যে ডান হাতি স্ক্রু যেগুলো আমরা স্ক্রু দিয়ে যে বিভিন্ন জিনিসকে টাইট করি যেটা দিয়ে, তো এরকম একটা স্ক্রু বা একটা মনে করো যে বোতলের ক্যাপ, বা এই কলমের এই যে এইটাকে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে সেটা কোন দিকে বের হয়? বাইরের দিকে চলে আসে না? আর ক্লকওয়াইজ ঘুরাইলে কোন দিকে যায়? ভেতরের দিকে, ভেতরের দিকে, নিচের দিকে। তাহলে এখন দেখো বি সাইন থিটা যদি এটাকে এদিকে ঘোরায়, তাহলে এটা এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এখানে আমরা একটা স্ক্রু রেখে সেই স্ক্রুটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাইলে, অ্যান্টি ক্লকওয়াইজলি ঘোরাইলে এই স্ক্রুটা কোন দিকে উঠে আসতো? ওপরের দিকে। তাহলে এইটাই হচ্ছে সেই বি এ বি সাইন থিটার দিক, হচ্ছে এইটা এ বি সাইন থিটার দিক। কোনটা? বা ক্রস গুণের কারণে নতুন একটা দিক তৈরি হলো। আর যদি বি সাইন থিটা নিচের দিকে হইতো তাহলে কি হইতো? এটা ক্লকওয়াইজ ঘুরতো। এ কে কোন দিকে ঘুরাইতো? বি সাইন থিটা তখন কোন দিকে ঘুরাইতো বলো? তাহলে সেটা নিচের দিকে। তাহলে এই স্ক্রুটাকে যদি এখানে রেখে একটা ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে কোন দিকে যাবে? সেই স্ক্রুটা নিচের দিকে নামবে না? তাহলে সেই দিকটা হয়তো এই দিকে। তোমরা বাকি দুইজন কি বুঝছো? কিন্তু স্যার নতুন দিক উৎপন্ন হওয়ার সাথে স্যার সাইন মানে ক্রস গুণনের সম্পর্কটা কি? আবারও আমি বলতেছি, ক্রস গুণ এটার নাম দেওয়া হয়েছে, এটা আসলে ভেক্টর গুণ। যেহেতু ভেক্টরের মানে নতুন দিক তৈরি হয়, এই জন্য এটার নাম হচ্ছে মূলত ভেক্টর গুণ, আর এটার নাম হচ্ছে স্কেলার গুণ, কারণ এখানে কোনো দিক তৈরি হয় না, এই জন্য এটার নাম হচ্ছে স্কেলার গুণ। আর এটার যেহেতু দিক তৈরি হয়, এটার নাম হচ্ছে ক্রস গুণ। এখন সরি, এটার নাম হচ্ছে ভেক্টর গুণ, দিক তৈরি হয় বিধায় ভেক্টর গুণ। এখন এই দুইটা গুণকে তুমি কিভাবে প্রকাশ করবা? তো চিন্তা করলো যে গুণ তো আমরা ডট দিলেও গুণ বোঝায়, ক্রস দিলেও গুণ বোঝায়, তো একটাকে ভেক্টর গুণটাকে ক্রস দিয়ে বোঝায়, আর স্কেলার গুণটাকে ডট দিয়ে বোঝায়। বুঝছো এবার?
আর বাকি দুজন কি বুঝছো না কোন প্রশ্ন আছে? বুঝছি স্যার। আচ্ছা, বুঝছি স্যার। এইটাই হচ্ছে তাহলে ভেক্টর গুণের দিক, নতুন দিক। এই জন্য দেখো এই পাশে কিন্তু এ ক্রস বি দিক আছে, কিন্তু এই পাশে দিক নাই। তাহলে এখানে দিকটা কিভাবে বুঝাবা? এই যে এটা হচ্ছে এন, এই নতুন যে দিক তৈরি হয় এটা হচ্ছে এন, এবং এটাকে এন হ্যাট দিয়ে প্রকাশ করা হয়। এই জন্য এ বি, এ ক্রস বি কে এ বি সাইন থিটা তার সাথে একটা এন হ্যাট দিয়ে বোঝানো হয়। এন হ্যাট দেওয়ার কারণ হচ্ছে এটা একক ভেক্টর, একক ভেক্টর দিয়ে কাউকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এবং সেটা কোন দিক সেটা বোঝা যায়। বুঝছো তুমি? তোমরা কি বুঝছো সবাই? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, তাহলে নেক্সট দিন আমরা